আবার বাংলাটি আপনাদের সঙ্গে আমি প্রীতি শঙ্কর। বিরাট কোহলির সঙ্গে কথা হয়েছে। সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটে দুই অধিনায়ক রাখা সম্ভব নয়, তাই একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে বিরাট কোহলিকে। এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন অধিনায়ক রোহিতের ওপর আস্থা রয়েছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন তিনি। নিউজ 18 এক্সক্লুসিভ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 2021 শেষের পথে 2022 আসছে। 2021-এ ভারতীয় ক্রিকেট অনেক চাপানোতনের মধ্যে দিয়ে গেছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, সব মিলিয়ে কীরকম গেল 2021 এবং 2022-এ ভারতীয় ক্রিকেট কোন জায়গায় যাবে সেই নিয়ে কথা বলবো। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট রয়েছে। মাঝদা 2021 সাল ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে, আবার টি20 ওয়ার্ল্ড কাপ থেকে আমরা গ্রুপ থেকে বিদায় নিয়েছি। তো ওভারঅল এই বছরটা কীরকম গেল ভারতীয় ক্রিকেটে? দেখো, খেলায় এসব হয়, হার জিত থাকে। অবভিয়াসলি cricket, as a cricket fan, as a former captain, as an administrator, obviously disappointed যে ইন্ডিয়া জেতেনি, but that's the way it is. স্পোর্টে এরম হয়। 2022 আসছে, তো তোমার কি টার্গেট বা তুমি কিভাবে দেখছো ভারতীয় ক্রিকেট কোন জায়গায়? ভারতীয় ক্রিকেট ইজ ভেরি স্ট্রং। তুমি দেখো, তারপরে নিউজিল্যান্ডকে আমরা 3-0 হারিয়ে দিয়েছি, টেস্ট সিরিজ জিতেছি, এখন সাউথ আফ্রিকা যাব। নেক্সট 9 বছর 9টা ওয়ার্ল্ড টাইটেলস থাকবে, আর আমি মনে করি ইন্ডিয়া এর মধ্যে কয়েকটা জিতবেও। কোনটা জিতবে সেটা বলতে পারবো না, কিন্তু কয়েকটা নিশ্চয়ই জিতবে। রোহিত শর্মা সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন হয়েছে দুটো ফরম্যাটে, তো রোহিতের ফিউচার ওর উপর ডিপেন্ড করবে, হাউ হি হ্যান্ডেলস, হাউ মেনি ম্যাচেস হি উইনস, ইটস আপ টু হিম। আমি আশাবাদী তো বটেই। এটা অলরেডি তুমি বলেছো বিরাট ইস্যুতে যে কি ক্যাপ্টেন্সির ক্ষেত্রে এটাই তো মানে সাধারণত হয় যে একই হোয়াইট বলতে দুটো ফরম্যাটে দুটো ক্যাপ্টেন তো হওয়াটা টাফ তো এতগুলো ক্যাপ্টেন সম্ভব হয়ে ওঠে না আর কি। মানে অন্য কোনো কারণ না, কোনো কারণ নেই। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় এসছে, ভিভিএস লক্ষ্মণ আসছে, সৌরভ গাঙ্গুলি আছে, বাকি অনিল কুম্বলেও কাজ করছে, বাকি সচিন, সেহবাগ, এদেরকে কোনো চান্স? সময় অপরচুনিটি কিরম হবে, অপরচুনিটির ওপর ডিপেন্ড করবে। এত আগে তো বলা সম্ভব নয়, কারণ এখন সব পজিশনস আর ফিল্ড। এরপরে অপরচুনিটি যেরকম আসবে সেরকম হবে। ভারতীয় ক্রিকেটে স্প্লিট ক্যাপ্টেন খুব একটা বেশি দেখা যায় না, মানে যেহেতু আলাদা দুটো ফরম্যাটে। তো এটা কি নিউ ট্রেন্ড? এটা হতে পারে না, আগেও ছিল, ধোনি আর কোহলি ছিল তো। এই জায়গায় ভারতীয় ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তুমিও রয়েছো এই জায়গায়, আপকামিং প্লেয়াররা, অনেক প্লেয়ারের নাম মাঝে মধ্যে তুমি বলো, সাপ্লাই লাইনটা কতটা তৈরি? কারণ তুমি টেকনিক্যালি উপযোগী। ট্যুর শেষ হলো সাউথ আফ্রিকায়, ওরা খেললো, ভালো খেলেওছে। সাপ্লাই লাইন তৈরি রাখতে হবে। এনসিএ ইজ আ মেইন প্লেস ফর সাপ্লাই লাইন। ভিভিএস লক্ষ্মণ তার ইনচার্জ, মানডে জয়েন করবে। হিল টেক ইট ফরওয়ার্ড। তা ওর সাথে ডিসকাশন করে কীভাবে প্লেয়ারদের ভালো রাখা যায় সেটা দেখতে হবে। বিসিসিআই অনেক সময় সফট কর্নার, মানে যে কোনো মানুষ, এক্স প্লেয়ার হোক বা অনেক সময় সাধারণ লোক, খুব সফট কর্নারে টার্গেট হয়ে যায় যে কোনোতে। এটা কি বাইরে থেকে দেখার মানে দোষ? ডাজন্ট ম্যাটার। ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশনস, ডু দ্য রাইট থিংস, রেস্ট ডাজ নট ম্যাটার। বিরাটের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, আগেও হবে। কিছু বললো? মানে তুমি না, কিছু বল। আমি জানালাম যে ক্যাপ্টেন রাখা সম্ভব হবে না। এত ব্যস্ততার মাঝে নিজের বায়োপিক কতটা এগোলো? একটু এগোয়নি, আশা করি এগোবে। ওটা টাইম আছে, এগোবে, টাইমই পাই না। লাস্ট কোশ্চেন করি, নিউ ইয়ার রেজলিউশন কি রাখছে নিজের? কিছু না, সানা ফিরবে, তাই সানার সাথে সময় কাটে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু ভারতীয় ক্রিকেটের আগামী দিনের কি পথে এগোবে সেটা নিয়ে অকপট, এবং বিরাট কোহলির ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একজনের ক্রিকেট থেকে তাকে সরানো হয়েছে অধিনায়কত্ব থেকে, সেই নিয়েও কিন্তু অকপট উত্তর নিউজ 18 বাংলাকে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় পিন্টুর সাথে ইরণ রায়বর্মন, নিউজ 18 বাংলা। মানিকতলায় কাঁচা বাদাম, পুরো ভোটে অভিনব প্রচার। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী অমল চক্রবর্তীর প্রচারে বীরভূমের ভুবন বাদ্যকর। কথা মদন মিত্রের সঙ্গেও। আয় বাদাম হাজে পালো মাথা চিড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে, মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম। পায়ে তুড়া হাতের বালা থাকে, যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এই গান এখন ভাইরাল গায়কও। বীরভূমের ভুবন বাদ্যকরকে এখন অনেকেই চেনেন। দুবরাজপুরের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা, এখন কলকাতায়। কাঁচা বাদামের গানে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে একেবারে ভাইরাল। আর সেই গানের যিনি আসল গায়ক, সেই ভুবন বাদ্যকর এসে উপস্থিত হয়েছেন শহর কলকাতায়। গান গেয়ে বাদাম ফেরি করে পেট চলে ভুবন বাদ্যকরের। এবার ভোটের ময়দানেও ভুবন। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর প্রচারে বীরভূমের বাদামওয়ালা। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, আমারও মন ভরে যাচ্ছে।
যে আমি ভাবতে পারি নাই যে আপনাদের কাছে এরকম যে আপনাদের কাছে দাঁড়াতে পারবো, আমার এটা কোনো দিন স্বপ্নেও ভাবিনি। আমি তো সেলিব্রিটি নিয়ে ঘুরছি না। উনি 5 টাকা করে বাদাম বেচে, কাঁচা বাদাম। বাদাম খাওয়া তো মানুষ ভুলে গেছে। দেখবেন অনেক ফাংশনের সময় লজেন বেচতে আছে, অনেকে বিস্কুট বেচে, চা বিক্রি করে। তাই আমি ভুবনদাকে বেছে নিয়েছি। আমার সঙ্গে পরিচিত হবে কলকাতায়, বাদামও দাদার বিক্রি হবে। আয় বাদাম হাজে পালো মাথা চিড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে, মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন তাতে সমান। শনিবার মানিকতলার হরিশ নিয়োগী রোডে কাঁচা বাদামের ছড়াছড়ি, বাড়ি বাড়ি প্রচারে, হাতে হাতে বাদাম বেলে। দেশ জুড়ে নাম দিদি, দেশ জুড়ে নাম দিদি, খাবেন মুড়ি আমার বাদাম। দেশ জুড়ে নাম দিদি, দেশ জুড়ে নাম দিদি, খাবেন মুড়ি আমার বাদাম। শুধু প্রচার নয়, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশে চায়ের দোকানে দেখা মদন মিত্রের সঙ্গে। ভিড়ে ঠাসা রাস্তায় বিধায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা। তাঁর সুরে গলা মেলান মদন মিত্র। বিধায়ক ভাতা থেকে আর্থিক সাহায্যের আশ্বাসও মেলে। কোনো চরম চরম নয়, কোনো বাজনা নয়, শুধু কাঁচা বাদাম। ও লাভলি, একদম কাঁচা বাদাম। ক্যামেরায় সুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে অর্পিতা হাজরা, অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। 17 তারিখ পুরো ভোটের প্রচার শেষ। তার 7 দিন আগে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করলো বিজেপি। এবারও তালিকায় ভিন রাজ্যের নেতাদের নাম। 19 ডিসেম্বর কলকাতার পুরযুদ্ধ। প্রচারের শেষ দিন 17 ডিসেম্বর। প্রচার শেষ হওয়ার 7 দিন আগে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি। এবারের তালিকাতেও একাধিক কেন্দ্রীয় মুখ, ভিন রাজ্যের নেতা। তালিকায় রয়েছেন মোদী মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের আমেঠির সাংসদ; রামকৃপাল যাদব, বিহারের পাটলিপুত্রের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী; গিরিরাজ সিং, বিহারের বেগুসরাইয়ের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী; অমিত মালব্য, বিজেপি আইটি সেলের প্রধান এবং রাজ্যের সহকারী পর্যবেক্ষক; মনোজ তিওয়ারি, উত্তর পূর্ব দিল্লির সাংসদ ও দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি। তালিকা লম্বা, কিন্তু প্রচারের জন্য হাতে তো মাত্র কয়েকদিন। 21 বিধানসভা নির্বাচনে বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতা রাজ্যে প্রচারে আসেন। তারপর ভবানীপুর উপনির্বাচনে দিল্লির নেতাদের প্রচারে নামায় পদ্ম শিবির। এবার কলকাতার পুরো ভোটেও একই রণকৌশল। বিজেপির একই স্ট্র্যাটেজি দেখা গিয়েছিল গত বছর হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ পুরো ভোটের প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতাদের চাঁদের হাট। কে নেই সেই তালিকায়? অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ। ভোট বাক্সে তার সুফলও পায় বিজেপি, কিন্তু বাংলায় সেই কৌশল বারবার ধাক্কা খাচ্ছে। তারপরেও কলকাতা পুরো ভোটের প্রচারে বিজেপির তালিকায় ভিন রাজ্যের তারকারা। নিউজ 18 বাংলা। বয়স মাত্র 11। এই বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে। অসুস্থ বাবাকে ভ্যানে শুইয়ে সকাল থেকে উলুবেড়িয়া শহরের রাস্তায় ঘুরে ছোট্ট মেয়ে ঝিলিক। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর তৎপর প্রশাসন। হাসপাতালে ভর্তি ঝিলিকের বাবা। ভ্যান টানছে ছোট্ট মেয়ে, বছর 11-র ঝিলিক। শাকসবজি মাছ বিক্রি নয়, ভ্যানে শুয়ে অসুস্থ বাবা। বছর 4 ধরে এভাবেই চলছে। সংসার টানতে অসুস্থ বাবাকে ভ্যানে শুইয়ে রামচন্দ্রপুর থেকে বেরিয়ে পড়ে ঝিলিক মণ্ডল। 11 কিলোমিটার ভ্যান টেনে যায় উলুবেড়িয়ায়। মেয়ের সঙ্গে থাকেন সুশান্ত মণ্ডলের স্ত্রী শ্যামলী। উলুবেড়িয়া শহর পৌঁছে বাড়ি বাড়ি ঘোরেন, যদি কেউ সাহায্য করেন। কাকুরা সব সাহায্য দেয়, পিসিমণিরা। আর ঘরে গেলে চান খাওয়া হয়নি, পড়াশোনা হয়নি। বাবাকে ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে রাত্রেবেলা করে বই ফই নিয়ে বসি। উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের ছোট রামচন্দ্রপুর। এই গ্রামের বাসিন্দা সুশান্ত মণ্ডল পেশায় ছিলেন দিনমজুর। 19 বছর ধরে শয্যাশায়ী, আর্থ্রাইটিসে অকেজো হাত পা। শুরুতে স্ত্রী শ্যামলী মণ্ডলী স্বামীকে ভ্যানে নিয়ে বের হতেন। এখন উলুবেড়িয়ার বাইখালি হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ঝিলিক ভ্যান টানে। গ্রাম থেকে চালি নিয়ে আসে, আমার মেয়ে আসে। এবার ও বলে, মা আমার একটু পা কামড় করছে, মা তুমি একটু নাও। তা আমি চালাতে পারি না, আমি একটু টেনে টেনে যা পারি একটু টেনে টেনে নিয়ে আসি। বয়স 11।
এই সময় ছোট্ট মনে কত স্বপ্ন, কত ইচ্ছে, দিনভর হই হই বাড়িতে বন্ধুদের সঙ্গে, তারই মাঝে পড়াশোনা। কিন্তু ঝিলিকের দিনগুলো একেবারে অন্যরকম। ঘুম থেকে উঠেই যুদ্ধ, বাবাকে বাঁচাতে লড়াই, পেট চালাতে লড়াই, সংসার টানার যুদ্ধ। ঝিলিক লড়ে যাচ্ছে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর তৎপর প্রশাসন। ঝিলিকের বাড়ি পৌঁছে যান উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের বিডিও। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝিলিকের বাবা সুশান্ত মণ্ডলকে। বিডিও তিনি পৌঁছে যান একেবারে ঝিলিকের বাড়িতে। আমরা এসসি সার্টিফিকেট রেডি করে দিচ্ছি, এটা নিয়ে নি, মাথা ঢুকে যাবে। হয়নি এখন, হয়নি, পয়সা মাস এটা 13 বছর পূর্ব ভক্ত নয়। আচ্ছা, ওনার প্রতি মাসে এটা কি, এটা বইটা কার নামে? আমার আপনার নামে। এই যে সুশান্ত মণ্ডলের নামে প্রতি মাসে 1000 টাকা করে এই যে মানবিক পেনশন ঢুকছে। একটু সাইড দিন। সন্তু মালিক প্রতিনিধি রয়েছেন। সন্তু, নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের বিডিও তিনি পৌঁছে যান। তিনি কি আশ্বাস দিলেন? একদমই নিউজ 18 বাংলায় ঝিলিক মণ্ডলের যে খবর, সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই কিন্তু আজ সন্ধ্যাবেলা উলুবেড়িয়া 1 নম্বরের বিডিও নীলাদ্রি সাগর দে কিন্তু তিনি নিজে তার বাড়িতে যান এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি অসুস্থ সুশান্ত মণ্ডলকে কিন্তু এই মুহূর্তে সেখান থেকে নিয়ে এসে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি 11 বছরের যে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ঝিলিক মণ্ডল, তার কিন্তু পড়াশোনার যাবতীয় দায়িত্ব, এছাড়া বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলি আছে তাদের আওতায় তাদের গোটা পরিবারকে আনারও তিনি আশ্বাস দিয়েছেন। যেটা ঘটনা যে ঝিলিক মণ্ডল 11 বছরের বয়সী যে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, তিনি কিন্তু রোজই তার অসুস্থ বাবাকে ট্রলি ভ্যান চালিয়ে কিন্তু উলুবেড়িয়া শহরে আসছেন সাহায্যের আশায়। সেই খবর কিন্তু নিউজ 18 বাংলায় সম্প্রচারিত হয়। তার এরপরই কিন্তু উলুবেড়িয়া 1 নম্বর ভিডিও আজ তার বাড়িতে গেলেন। ধন্যবাদ সন্তু। ঠিক কি বললেন ভিডিও শোনাবো। বাংলার আবাস যোজনায় নর্মালি পাকা ঘর, সেই অনুযায়ী ওনার পাকা ঘরই আছে। ওনাকে আজকে মহকুমা আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে আমরা ভর্তি করাচ্ছি। ভর্তি করিয়ে সমস্ত ধরনের চিকিৎসার বন্দোবস্ত অলরেডি আমি করে এখানে এসেছি। আমরা চেষ্টা করব ওনাদের সম্পূর্ণ সহযোগিতা করার। করা হয়েছে ধৃতদেরকে জেরা করে এই চক্রে আর কারা জড়িত সেই বিষয়টি জানার চেষ্টা করছে সিআইডির এসওজির আধিকারিকরা। ক্যামেরায় অসীমের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা পুরসভা 19 ডিসেম্বর ভোট রয়েছে, তবে বাকি যে মেয়াদোত্তীর্ণ 111টি পুরসভা রয়েছে সেখানে ভোট কবে অবিলম্বে জানতে চায় কলকাতা হাইকোর্ট। আর সোমবার এ নিয়ে নির্দেশ দেবে আদালত। 19 ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। রাজ্যের মেয়াদ ফুরনো বাকি 111টি পুরসভায় ভোট কবে, এই প্রশ্নের জবাব মিলতে পারে সোমবার। পুরো ভোট নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সেদিন নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। নির্বাচনের ব্যাপারে যে প্ল্যান বারবার চাইছেন আদালত, আর কি সেই নির্বাচনের প্ল্যানের ব্যাপারটা কোথায়? বারবার তো রাজ্য সরকার আশ্বস্ত করছে যে প্ল্যান নিয়ে আসবে, কিন্তু এক একবার এক এক রকম ভাবে অন্য জিনিস বলা হচ্ছে। কোনো প্ল্যান দেওয়া হচ্ছে না যে বাকি পুরসভাগুলোর ক্ষেত্রে কি হবে, কবে ভোট হবে। শুক্রবার আদালতে চলে তীব্র বাকযুদ্ধ। রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রশ্ন করেন, এখনো কেন 111টি পুরসভার ভোটের দিনক্ষণ জানানো গেল না? কলকাতায় পুরো ভোট করানোর পরেও কমিশনের কাছে বাড়তি ইভিএম থাকছে। সেই ইভিএম দিয়ে বাকি পুরসভায় ভোট করানো হচ্ছে না কেন? পুরো ভোটের দিনক্ষণ ঘোষণা করতে আর কত সময় লাগবে রাজ্য আর নির্বাচন কমিশনের? এদিন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, 20,000 ইভিএম চেয়ে 7ই এপ্রিল জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। 10ই এপ্রিল জাতীয় নির্বাচন কমিশন জানায় তারা অপারগ। তারা এটাও বলে যে স্থানীয় নির্বাচনে ইভিএম দরকার নেই। বিজেপির দাবি পুরো ভোটে ভিভিপ্যাট ব্যবহার করতে হবে। এদিন আদালতে বিজেপির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পুরো ভোটে ভিভিপ্যাট ব্যবহার করছে না কমিশন। এই প্রসঙ্গে অন্যান্য রাজ্যে হওয়া স্থানীয় ভোটের উদাহরণ টেনে কমিশনের আইনজীবী পাল্টা বলেন, দেশের কোন রাজ্যেই স্থানীয় ভোটে ভিভিপ্যাট ব্যবহারের নজির নেই। শুনানি শেষে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট জানতে চায় বাকি পুরসভাগুলিতে ভোট কবে করাতে চায় তারা। সোমবার এ নিয়ে নির্দেশ দিতে পারে আদালত। নিউজ 18 বাংলা। বিদায় জেনারেল। পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হলো
ভারতের প্রথম সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে। একই সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হলো তাঁর স্ত্রী মধুলিকারও। বৃহস্পতিবার সকালে শেষবারের মতো কামরাজ মার্গের বাড়িতে কফিনবন্দি হয়ে শেষবার বাড়ি ফিরলেন জেনারেল। সঙ্গে স্ত্রী মধুলিকারও কফিন। 2 মেয়ে কৃতিকা আর তারিণী বিদায় জানালেন তাদের বাবা মাকে। কামরাজ মার্গের বাড়িতে ঢল। 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানালেন তাদের প্রিয় জেনারেলকে। শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শ্রদ্ধা জানাতে প্রয়াত জেনারেলের বাড়িতে যান তৃণমূল সাংসদরাও। ভারতের 3 বাহিনীর শীর্ষে থাকা জেনারেলকে শ্রদ্ধা জানান পৃথিবীর বিভিন্ন দেশের সেনাকর্তারাও। কামরাজ মার্গের বাড়ি থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রাড স্কোয়ার গান ক্যারেজে জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গী হলেন অগুন্তি সাধারণ মানুষ, আর সঙ্গী হলেন মধুলিকা রাওয়াত। একসঙ্গেই শেষ যাত্রা। একই সঙ্গে বাবা মাকে বিদায় জানালেন 2 মেয়ে। 17 বার গান স্যালুট আর সেনার নিয়ম মেনেই হল শেষকৃত্য। সেনাপ্রধান পদ থেকে বিপিন রাওয়াতের অবসরের সময় তৈরি হয় সিডিএস পদটি। জেনারেল রাওয়াতই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তাঁর মৃত্যুতে শেষ হল ভারতীয় সামরিক বাহিনীর এক অধ্যায়ের। নিউজ 18 বাংলা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা জানি যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চলছে, ক্লাস চলছে, তবে সম্ভবত জানুয়ারি থেকেই পুরো দমে স্কুল খুলে যাচ্ছে। সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস চালুর কথা ভাবছে রাজ্য সরকার। বক্সায় বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় বন্দী রয়্যাল বেঙ্গল টাইগার। 22 মাইল এলাকায় দেখা মিলল বাঘের। 23 বছর পর এইভাবে বাঘের দেখা মিলল বক্সায়। শেষ দেখা গিয়েছিল 1998 সালে। বক্সায় বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় বন্দী রয়্যাল বেঙ্গল টাইগার। 22 মাইল এলাকায় দেখা মিলল বাঘের। পাওয়া গেল ultimately direct evidence. It's a great news for Buxa and great news for Alipurduar district. এটা ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে। আমরা কয়েকদিন থেকে চেষ্টায় ছিলাম, কেন কিছু আমরা সংকেত পাচ্ছিলাম কোনো মুভমেন্ট হচ্ছে। যখন অব্দি এটা ক্যামেরা ট্র্যাপে ধরা পড়বে না তখন অব্দি আমরা কিছু লিক করতে পারবো না। কেন ইনডাইরেক্ট এভিডেন্স তো আগেও পাওয়া হয়ে গেছিল 18-19, কিন্তু এই প্রথম হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স পাওয়া গেছে। পুকুরি অ্যাকোয়ারিয়াম, জলে ঘুরছে লাল, নীল, হলুদ কত রকমের মাছ। ক্যানিং এর পুকুরে রঙিন মাছের চাষ করে তাক লাগিয়েছেন হাওড়ার বিকাশ সাউ। পুকুরের জলে ঘুরছে মিল্কি কার্প, রেড ক্যাপ, গোল্ডফিশ। অ্যাকোরিয়ামের রঙিন মাছটা বড় হচ্ছে পুকুরে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর পুকুরে লাল, নীল, সবুজের খেলা। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে রঙিন মাছের চাষ। ক্যানিং এর পুকুরে রঙিন মাছের চাষ করছেন হাওড়ার বাসিন্দা বিকাশ সাউ। 1 বিঘা পুকুরে 90,000 রঙিন মাছের চাষ হচ্ছে। পাশে দাঁড়িয়েছে ক্যানিং ব্লক প্রশাসন। আমি যেখানে থাকি ওখানে কালার ফিশের অনেক বড় মার্কেট আছে, তো দেখলাম কি ওখানে করা যায়, তো এখানে কেন হবে না, এই জন্য এইটা করেছি। কিন্তু দেখলাম অনেক ভালো হয়েছে। 50 দিনে যা গ্রোথ হয়েছে, কালার হয়েছে, সাধারণ পুকুরে হয় না। হ্যাঁ, এই মাছ চাষ করলে সাধারণ মাছ থেকে অনেক ভালো প্রফিট আছে। আমরা অর্গানিক পদ্ধতিতে যেগুলো যেমন গোবর, সর্ষের খোল বা হচ্ছে আপনার বাদাম খোল, এইগুলোকে ফার্মেন্টিং করে ফার্মেন্টেশনের মাধ্যমে প্রাকৃতিক যে খাবার, সেই খাবারগুলো আমরা তৈরি করেছিলাম। এই খাবার খেয়ে দেখা যাচ্ছে যে মাছের গ্রোথ, আমরা এখন ঠিক মিডল পজিশনে আছি। 1 লাখ মাছ ছেড়ে আশা রাখছি হয়তো মাছ হয়তো 80-90 হাজার মাছ দেখতে পেলাম। ক্ষতি কিছু হয়নি, মাছের রং খুব সুন্দর এসছে এবং মাছের গ্রোথও খুব ভালো।
পুকুরেই বেড়ে উঠছে রঙিন মাছ, বাজারে চাহিদাও আছে। মাছ চাষিদের উপার্জনের নতুন পথ দেখাচ্ছেন হাওড়ার বিকাশ সাউ। ক্যানিং থেকে ক্যামেরায় চিত্রা ঘোষের সঙ্গে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। মাস বন্ধ থাকার পর নভেম্বরে খুলেছে স্কুল। এখন ক্লাস হচ্ছে নবম থেকে দ্বাদশে, কিন্তু বাকিদের কবে থেকে? সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই শুরু হতে পারে স্কুলের অন্য শ্রেণীর ক্লাসও। জানুয়ারি থেকে ক্লাস শুরু হতে পারে প্রথম থেকে অষ্টম শ্রেণীর। কোভিড পরিস্থিতিতে অনেক পড়ুয়াই অনলাইন ক্লাস করতে পারেনি, পরপর 2 বছর পরীক্ষাও হয়নি। তাই রাজ্য সরকারের ভাবনা, প্রথমে আগের 2টি ক্লাসের সিলেবাস পড়ানো হবে, তারপর নতুন ক্লাসের পড়া। অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রকে প্রথমে পড়তে হবে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর সিলেবাস। এর জন্য আলাদা বই দেওয়া হবে। 100 দিন পরে হবে পরীক্ষা, তারপর অষ্টম শ্রেণীর সিলেবাস পড়ানো শুরু হবে। আগের ক্লাসের পড়াগুলির রিভিশনের জন্যই রাজ্য শিক্ষা দপ্তরের এই উদ্যোগ। কিন্তু অনেকেরই প্রশ্ন, 100 দিন পুরনো ক্লাসের পড়াতেই চলে গেলে নতুন ক্লাসের সিলেবাস শেষ করা যাবে তো? এক্ষেত্রে শিক্ষা দপ্তরের যুক্তি, করোনাকালে পাঠ্যক্রম কমানো হয়েছে, তাই অসুবিধা হবে না। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কয়েকদিন আগেই জাওয়াদ ধাক্কা মেরেছিল এই রাজ্যে, যদিও ঝড় নয়, বৃষ্টি হয়েছিল। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তাতে। এতদিন বলছিলেন কৃষকরা, এবার সরকারি তথ্যও তাই বলছে। সরকারি খাতায় আলু থেকে ধান চাষ বিপুল ক্ষতির হিসেব। ঘূর্ণিঝড় থেকে উদার হয়েছিল জাওয়াদ। রাজ্যে শুধু নিম্নচাপের বৃষ্টি হয়েছে, কিন্তু অসময়ের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ। নবান্ন সূত্রে খবর, বৃষ্টিতে রাজ্যে 2,36,835 হেক্টর জমিতে ধান চাষের ক্ষতি হয়েছে। 1,36,280 হেক্টর জমিতে আলু চাষের ক্ষতি। 69,718 হেক্টর জমি সর্ষে চাষ ক্ষতি হয়েছে। কৃষকদের মাথায় হাত। অনেক জায়গাতেই উঠছে ঋণ মকুবের দাবি। যেমন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সমবায় সমিতির ম্যানেজারকে তালাবন্দি করে বিক্ষোভ দেখান কৃষকরা। সমবায় সমিতির আন্ডার থেকে লোন নিয়ে আমরা যে চাষবাস করে থাকি, সেই চাষবাস ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাই আমরা এই সেক্রেটারি মহাশয় বা আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে করে আমাদের ঋণ মুকুব করে দেয়। কয়েকদিন আগেই প্লাবনে ঘাটালের কৃষকরাও পথে বসেছেন। এবারেও শালবনী, ডেবরা, গড়বেতা, দাসপুরে কৃষকদের ঘুম উড়েছে। বিঘা পিছু আলু চাষে খরচ হয়েছিল 25 থেকে 30,000 টাকা, কিন্তু জল জমে সেই আলু নষ্ট হয়েছে প্রচুর ধানও। সরকারের কাছে তো আবেদন তো জানাচ্ছি যে সরকার যদি কিছু দিলে ছাড়বাটা যদি করতে ভালো হতো। আমাদের তো চাষের যা ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণে আর কেউ দাম দিতে পারবে না। আমরা ঋণ নিয়েছি, যে ব্যাংক থেকে টাকা তোলা আছে, কেউ ধরো সমিতি থেকে নিয়েছে, দিয়ে আলু বীজ নিয়ে এসছে। এবারে ওইগুলো যদি ছাড়বাটা করতো ব্যাংক থেকে সরকার, তাহলে ভালো হতো আর। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে সবজি চাষেও ব্যাপক ক্ষতি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুটির জমিতে বৃষ্টির জল জমে বিপত্তি। এই চাষবাস চলে গেল, ঝড় বৃষ্টি হলো, মানুষের ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে কী যে খায় মানুষ ভাবতে পারছে না। ঋণ দেনা টাকা পয়সা নিয়ে মানুষ অনেকে অসহায়। ব্যবসায়ীদের আশঙ্কা, বৃষ্টিতে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন সবজির দাম বাড়তে পারে। নিউজ 18 বাংলা। আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স চক্রফাঁস, সিআইডির জালে মূল অভিযুক্ত সফিক মোল্লা সহ 6 জন। আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স, এই চক্রের পর্দাফাঁস, বাজেয়াপ্ত একাধিক অস্ত্র। সিআইডির জালে মূল অভিযুক্ত সফিক মোল্লা সহ 6। ধৃতরা বর্ধমান ও উত্তর 24 পরগনার বাসিন্দা। গ্রেপ্তার করেছে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। ও তো সিকিউরিটি করতো, আমার জামাই হাফিজুল শেখ। কাল সন্ধ্যা 7টার সময় শুনলাম এইভাবে সিআইডি এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও নিজস্ব বন্দুক নিয়েও সিকিউরিটিটা করতো। লাইসেন্সের কি দেখি গন্ডগোল আছে, এই জন্য নাকি। প্রাথমিক তদন্তের পর সিআইডি জানিয়েছে, জাল লাইসেন্সের মাধ্যমে অস্ত্র সংগ্রহের পর অনেকে বিভিন্ন বেসরকারি সিকিউরিটি এজেন্সিতে যোগ দেন। কলকাতা এবং আশেপাশে বিভিন্ন জায়গায় এই নিরাপত্তা কর্মীরা কাজ করেন বলে গোয়েন্দাদের অনুমান। সল্টলেকের এইরকমই একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় হানাও দেন সিআইডির আধিকারিকরা। সেখান থেকেও জাল লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে 2 জন নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির দাবি ডিএম ও এসপিদের সই জাল করত সাফিক মোল্লা এবং প্রয়োজনীয় সরকারি সিল জাল করে তৈরি করত নকল লাইসেন্স। দীর্ঘদিন ধরে এইভাবেই ভুয়ো লাইসেন্স তারা তৈরি করছিল এবং সেগুলি বিভিন্ন যে শহরের যে নিরাপত্তা রক্ষীদের যে কোম্পানি, বেসরকারি যে কোম্পানি রয়েছে সেখানে যারা কাজ করে নিরাপত্তা রক্ষীরা তাদেরকে দেয়া হতো যাতে তাদেরকে কম টাকায় সেখানে নিযুক্ত করা যায়, এমনটাই সিআইডির দাবি। গোয়েন্দারা ধৃতদের থেকে প্রচুর নকল সরকারি সেল উদ্ধার করেছেন। এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা